এই মুহূর্তের সবথেকে বড় খবর, গোটা দেশের পড়ুয়াদের অধিকাংশই জেন জি যারা, তারা চাইছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। 24 ঘন্টা সময় দিয়েছিল এই জেন জিরা। ককরোচের আন্দোলনে ঝুঁকলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ইস্তফা দিলেন। মোদির রাজধর্মে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। প্রধান নন, ছাত্ররাই প্রধান, এই মনোভাবই প্রকাশ হলো, এই ভাবনাই প্রকাশ হলো এই পদত্যাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সিজেপির সঙ্গে বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধান গোটা দেশের জেন জিদের দাবি মেনে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করলেন। সরাসরি চলে যাব, কমলিকা রয়েছেন নিউজ রুম থেকে। কমলিকা, এতক্ষণ ধরে আমরা খবরটা দিলাম, কিন্তু সরকার পক্ষ এখন কি করবে, কি বলছে, সেটা কিছু জানা যাচ্ছে? দেখো, সরকার পক্ষ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সরকার পক্ষ এখন অপেক্ষা করছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হওয়ার কথা, এবং সেই বৈঠকে এই যারা ছাত্রদের প্রতিনিধিরা তারা আসবেন এমনটাই তারা মনে করছেন, এবং তাদের সঙ্গে যে আলোচনা করতে সরকার উদ্গ্রীব সেটা খুব স্পষ্ট, এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে, যেটা আমি বলতে চাইবো, যে একের পর এক যে ধর্মেন্দ্র প্রধানের যে সিদ্ধান্ত, তারপরে যে রিয়াকশন আমরা পাচ্ছি বিজেপির নেতাদের কাছ থেকে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কার রিয়াকশন পাচ্ছি? আমরা পাচ্ছি বিএল সন্তোষের রিয়াকশন। তিনি এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে মিনিস্টার সাকসেসফুলি, এতদিন ধরে তিনি সাকসেসফুলি কাজ করেছেন, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন। হি ব্রট ইন ওভার 100 বিগ স্মল রিফর্মস ইন এডুকেশন ফিল্ড, অর্থাৎ এই যে শিক্ষা জগতে অনেক রকম তিনি ভালো বদল এনেছেন। সামাজিক দিকটা দেখে তিনি ইস্তফা দিলেন। হি হ্যাড টু রিজাইন কিপিং লার্জার সোশ্যাল ইন্টারেস্ট ইন মাইন্ড, অর্থাৎ কোথাও না কোথাও এই বিজেপি পার্টি এবং কেন্দ্র সরকার তারা এই বার্তাটা দিতে চাইছেন। এটা মনে করা হচ্ছে যে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের পেছনে এই যারা বাচ্চারা রয়েছে, এই যারা জেনজিরা রয়েছে, তাদের কেরিয়ারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কারণ গত 10 দিন ধরে দেখা যাচ্ছিল যে এই যে আন্দোলন, এই যে প্রতিবাদ, এই প্রতিবাদে নানান বিষয় ঢুকে আসছিল, বিদেশি শক্তির একটা বিষয় ঢুকে আসছিল, একটা বিষয় দেখে আসছিল হঠাৎ করে যারা বিরোধীরা, যারা একেবারেই বলা যেতে পারে এই দেশের বিরোধীরা একেবারেই যারা ছন্ন ছাড়া, তারা হঠাৎ করে এই পালে হাওয়া দিয়ে ঢোকার চেষ্টা করছিল। তার থেকে সেটা বিরোধীরা করছে তাদের মতো, কিন্তু সবচেয়ে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে বিদেশি শক্তিরা এই যারা বাচ্চারা রয়েছে তাদের সামনে রেখে তারা এখানে ঢোকার চেষ্টা করছিল। এবং এই বিএল সন্তোষের এই যে এক্স হ্যান্ডেলে পোস্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বলছেন যে লার্জার সোশ্যাল ইন্টারেস্ট, অর্থাৎ বৃহত্তর সামাজিক যে বিষয়, সেই বিষয়টাকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই যে বাচ্চারা, তাদের যাতে কেরিয়ারে কোনো ক্ষতি না হয়, তাদের যাতে এগিয়ে যাওয়াতে কোনো ক্ষতি না হয়, সেই বিষয়টাকে সামনে রেখেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং সেই জায়গা থেকে বিজেপির বিএল সন্তোষের এই এক্স হ্যান্ডেলের এই যে পোস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। মোদির রাজধর্ম, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সমাজের বৃহত্তর অংশের স্বার্থে এই ইস্তফা, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। নিট বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাই ছিল প্রথম দাবি। গতকাল যে বৈঠক হয়েছিল জেপি নাড্ডা, জিতেন্দ্র সিংদের সঙ্গে সৌরভের, সেখানে আশুতোষ রাঙ্কার, সেই বৈঠকেই প্রথম দাবি ছিল এটাই। এবং তৃতীয় যে দাবি, দ্বিতীয় দাবি হচ্ছে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ। কাদের? যারা এই নিট বিতর্কে, নিট পেপার লিকে যারা মানসিক অবসাদগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছিল, আত্মহত্যা করেছিলেন, তাদের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ। তৃতীয় দাবি হচ্ছে যে যারা গ্রেফতার হয়েছেন তাদের মুক্তি, এবং মামলা রয়েছে যাদের বিরুদ্ধে সেই মামলা তুলে নেওয়া। প্রথম দাবি পূরণ হয়ে গেল, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। আর এই পদত্যাগের পরে উল্লসিত যথেষ্ট ককরোচ জনতা পার্টি, যেটা পার্টি নয়, একটা আন্দোলন। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी धर्मेंद्र
प्रधान ने लिए थे। और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। डेमोक्रेसी है, अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे। ये जो आज खुद को बादशाह समझ बैठे हैं ना, ये हमारी वजह से बैठे हुए हैं। পরপর দুদিন নরেন্দ্র মোদী ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন। আর সব থেকে বড় কথা, গতকাল বন্ধুত্বের কথা বলেছিলেন, ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস বলেছিলেন। কোনো ভাই ও বহনও বলেননি, কোনো কাউকে এই জেনজিদের কন্ট্যাক্ট করতে, তিনি জেনজিদের কাছে পৌঁছতে তিনি কি বার্তা দিয়েছিলেন দেখুন কয়েক মিনিটে। হ্যালো ফ্রেন্ডস বলে সম্বোধন, জেন জির কাছে যাওয়ার চেষ্টা, জেন জির ভালোবাসা পাওয়ার চেষ্টা, জেন জি যেটা নিয়ে ক্ষুব্ধ সেই ক্ষোভ মেটানোর চেষ্টা। অর্থাৎ সর্বভারতীয় একটি পরীক্ষা, সেই পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি, সেই অভিযোগে আন্দোলন, সেই আন্দোলনকারীদের প্রথম দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং সেই ইস্তফাই দিলেন ধর্মেন্দ্র প্রধান। সরাসরি চলে যাব, দিল্লি থেকে রয়েছেন মৈত্রেয়ী এবং নিউজ রুম থেকে রয়েছেন অনির্বাণের কাছে যাব। প্রথমে এই মোদীকেই, শেষমেশ নরেন্দ্র মোদীকেই হস্তক্ষেপ করতে হলো, এবং নরেন্দ্র মোদীর এই জার্নিটা কিরকম ছিল? দেখো অয়ন, তুমি যেটা বলছিলে যে জেনজির ভাষায় কমিউনিকেট করতে শুরু করা, নরেন্দ্র মোদী কিন্তু এই প্রথম আন্দোলনকারীদের কোনো দাবি মেনে নিলেন সেটা নয়। ব্রাদার, আমি একটু পিছিয়ে গিয়ে অয়ন তোমাকে দেখতে বলবো যে সিঙ্ঘু বর্ডারে বসে থাকা বিরাট কৃষকদের কথা মনে আছে নিশ্চয়ই তোমার? সংখ্যা, বিরাট বড় সংখ্যাগরিষ্ঠতা, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টে। একদম সেই সংখ্যাগরিষ্ঠতায় 3টে কৃষি বিল পাস করিয়ে কৃষি আইন হয়ে গিয়েছিল, আইনের নোটিফিকেশন হয়ে গিয়েছিল। তারপরেও সেই আইন নরেন্দ্র মোদী বাতিল করে দিয়েছিল। সেই আইন আজও দেশে চালু হয়নি। অর্থাৎ প্রয়োজন পড়লে কোনটা লড়াই আর কোনটা যুদ্ধ, তার মধ্যে মানে সেটাকে আলাদা করে তার মধ্যে লড়াইটাকে বেছে নেওয়া আর যুদ্ধটাকে বেছে নেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদী রাখেন। তার পরিচয় তিনি আগেই দিয়ে এসছেন। এই যে আমি দেখছিলাম, সম্ভবত তারুণ্যের জোশেই হবে, এই ছাত্র আন্দোলনকারী নেতারা বলছিলেন তাহলে সরকারকে ঝোঁকানো যায়। তারা বোধহয় ভুলে গিয়েছেন কৃষি আন্দোলনের, ওই ব্যাপক কৃষি আন্দোলনের পরেও, কৃষি বিল পাশ করে আইন হয়ে যাওয়ার পরেও সরকার সেটা আইনটা বাতিল করেছিল। তাতে কি হয়েছিল? নরেন্দ্র মোদী 2019-এ এবং 2024-এ আবার ফিরে এসছেন। এখানে নেপোলিয়ন বোনাপার্টের সেই বিখ্যাত উক্তিটা, বড় যুদ্ধ জিততে গেলে অনেক সময় ছোট লড়াই হেরে যাওয়াও ভালো। যদিও রাজতন্ত্র চালাতেন তো নেপোলিয়ন, তাই শেষ পর্যন্ত নিজেই ওয়াটারলুর যুদ্ধটা হেরে গিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী জনপ্রিয় এবং জনপ্রিয়তম দেশনেতা হিসেবে বোধহয় আজও এই ফারাকটা করতে পারেন, আজ পর্যন্ত করতে পারছেন যে কোনটা ওয়াটারলু হতে পারে। অতএব তিনি সেটা হতে দেন না। আর ওয়াটারলু হওয়ার আগে ওই ছোট লড়াইগুলো প্রয়োজনে এক পা পিছিয়ে আসাতে কোনো সমস্যা নেই। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা পত্রটা দেখলে স্পষ্ট অয়ন, সেখানে নৈতিক দায় স্বীকার, সেখানে নিট কেলেঙ্কারির পেপার লিকে সরকার কোনো পদক্ষেপ করেনি এমন কোনো কথা লেখা নেই। বরঞ্চ যে বৃহত্তর ষড়যন্ত্র আছে, যে ষড়যন্ত্রের ভুলভুলাইয়ায় এদেশের যুবশক্তির, ছাত্র সমাজের ক্ষতির আশঙ্কা আছে, সেটাকে সামনে রেখেই তিনি পদত্যাগ করছেন। অর্থাৎ ওই যেটা বলছিলাম, যুদ্ধ জেতার জন্য একটা লড়াই হয়তো
হেরে যাওয়াও মনে হতে পারে, কিন্তু এই সাময়িক পশ্চাৎপসরণে আসলে সরকারেরই বৃহত্তর এবং ভবিষ্যতের জন্য অনেক দীর্ঘ সময়ের জন্য অনেক বড় লাভ হয়। অনির্বাণ, আসবো তোমার কাছে, সরাসরি দিল্লিতে চলে যাব একবার মৈত্রীর কাছে। তোমার সূত্র ধরেই মৈত্রীর কাছে যাব যে ককরোচ জনতা পার্টি, যেটা একটা আন্দোলন, যেটা কোনো পার্টি নয়, সেই ককরোচ জনতা পার্টি উল্লসিত, খুব স্বাভাবিকভাবে তাদের প্রধান দাবি পূরণ হয়েছে, কিন্তু তাদের পদক্ষেপ কি এরপরে? দেখো, প্রাথমিকভাবে এই কিছুক্ষণ আগেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি উল্লেখ করেছেন যে অভিজিৎ দীপকে তিনি উল্লেখ করেছেন যে তাদের আরো যে দুটো দাবি রয়েছে সেই দুটো দাবি অবিলম্বে পূরণ করতে হবে। তারা অন্ততপক্ষে 1 কোটি টাকার ক্ষতিপূরণ চাইছেন। যে সমস্ত পড়ুয়ারা এই নিটের পেপার লিকের ফলে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ তারা দাবি করেছেন। আমরা আজকে দীর্ঘক্ষণ যন্তর মন্তরে ছিলাম এবং সেখানকার পড়ুয়াদের সঙ্গে যারা বিক্ষোভকারীরা তাদের সাথে এসে আমরা কথা বলছিলাম। তারা বারবার করেই একটা কথা উল্লেখ করছিলেন যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটাই তাদের একমাত্র এবং তাদের প্রধান লক্ষ্য, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাকি যে দুটো দাবি রয়েছে সে দুটোর ক্ষেত্রে সরকারের তরফ থেকে আগেই খানিকটা সবুজ সংকেত পেয়েই গিয়েছিলেন সিজেপির নেতারা। ফলে আজকে দেখার যার কিছুক্ষণ বাদে যে বৈঠক হবে সেই বৈঠক হওয়ার পর সেখানে যদি সরকারের তরফ থেকে সম্পূর্ণ সবুজ সংকেত পেয়ে যায় সিজেপি, তাহলে কি তারা প্রোটেস্ট উইথড্র করে নেবে কিনা সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন এবং সেটাই কিন্তু দেখার। আমি আসবো মৈত্রী, কিছুক্ষণ পরে আবার আসবো অভিজিৎ দীপকে, তিনি কি বলছেন এই ইস্তফার পরেই দেখুন। इस्तीफा हो गया है लेकिन हमारी 2 और मांगे, ऐसे नहीं जाएंगे। कॉकरोच है, एक बार घुसता है तो निकलता नहीं है कॉकरोच। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया, लेकिन जिन बच्चों ने सुसाइड करी है 1 करोड़ का मुआवजा उन सारे परिवारों को। और दूसरा, ये जो पुलिस वाले गुंडों ने हरकत करी थी 20 तारीख को, उसके ऊपर पुलिस वालों के ऊपर एक्शन तो होना ही चाहिए। डीसीपी संदीप लांबा, एसीपी अजय शर्मा, सचिन शर्मा, ये जो लाठियां चलाई है ना अपने अमित शाह और मोदी के नाम पर, 20 जुलाई के बाद और 20 जुलाई से जितने भी स्टूडेंट्स के ऊपर केसेस किए गए वो सारे के सारे वापस होने चाहिए। अभी एक इस्तीफा हुआ है, याद रखना, कॉकरोच से पंगा नहीं लेना है। दिस इज हाउ अ डेमोक्रेसी शुड बी। ये लोकतंत्र है, ये लोकतंत्र है। তারা আরো দুটো দাবি, সেই দাবি পূরণের শর্ত দিচ্ছেন, যে দুটো দাবি ইতিমধ্যেই আলোচনা হয়েছে গতকাল জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর সঙ্গে, এবং কালকে ইঙ্গিত দিয়েছিলেন এই ককরোচের সৌরভরা যে প্রায় মেনেই নেওয়া হয়েছে। আজকে বৈঠক থেকে এই দুটো দাবি মেনে নেওয়া হয় কিনা সেদিকেই নজর থাকবে। কিন্তু আমি অনির্বাণের কাছে যাব, একটা কিন্তু আমি রেখে দিচ্ছি, যে এই ককরোচ জনতা পার্টি যেটা একটা আন্দোলন, যেটা কোনো পার্টি নয়, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে লড়াই করার জন্যই গড়া হয়েছিল, এরা কি এখানেই থেমে যাবে? কি মনে হয় তোমার? দেখো অয়ন, আমি এখানেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্রের দুটো জায়গায়, দুটো অংশে তোমার দৃষ্টি আকর্ষণ করব এবং তোমার মাধ্যমে আমাদের দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করব। লম্বা ইস্তফাপত্র আমি বেছে নিচ্ছি একটি জায়গা, দেশের তরুণ সমাজ যেন বিভ্রান্তির জালে আটকে না পড়ে, সেটাই আমার সংকল্প। আজ সকালেই মোহন ভাগবতের যে বাইট আমরা প্লে করছিলাম, বারবার দেখাচ্ছিলাম, মনে আছে? সেখানে ছিল যে ভুল ভুলাইয়া, মিস ইনফরমেশনের ভুল ভুলাইয়া। তো সেখানে তিনি ওই একই কথা বলছেন, বিভ্রান্তির জালে আটকে না পড়া। আর কি বলছেন? বলছেন একজন ভারতীয় শিক্ষার্থীর ভবিষ্যতে যাতে আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে। এদের দাবি কি অভিজিৎ দীপকেদের? কোনো এফআইআর থাকবে না শিক্ষার্থীদের নামে, তাই তো? এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে যে শিক্ষার্থীদের নামে যদি এফআইআর হয়ে থাকে, সম্ভবত সেই এফআইআর উইথড্র করার পথে যাচ্ছে কেন্দ্র সরকার, অথবা যদি সেই এফআইআর করার কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে সেটা চিরতরে জল পড়ে যাচ্ছে। কিন্তু এই যে কিন্তুটা কথা তুমি বলছিলে, এখান থেকেই পরের কথাটা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্রে এটাও আছে, দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে, জাতীয় ঐক্য বজায় থাকে। ঠিক এখান থেকেই পরবর্তী কিন্তুটা। এই যে ককরোচ জনতা পার্টির মতো অরাজনৈতিক আন্দোলন, সো কল্ড, যারা বলেন তাদের কোনো রাজনীতি নেই, কিন্তু বাংলাদেশে তারা দেখিয়েছে তাদের কত ঘৃণ্য রাজনীতি থাকতে পারে, এবং তাদের এই ঘৃণ্য রাজনীতির পিছনে কতখানি বিদেশি শক্তি এবং জেহাদি শক্তির মদত থাকতে পারে, যারা দেশের ঐক্য অখণ্ডতা পর্যন্ত তাকে ঐক্য অখণ্ডতাকে পর্যন্ত প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। সেখানে কিন্তু জাতীয় ঐক্যের কথাটা লেখা রয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্রে। ফলে এই দাবিগুলো পূরণ হয়ে যাওয়ার পর একজন শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর থাকবে না, কিন্তু যে সমাজ বিরোধীরা পুলিশকে আক্রমণ করেছে,
যাদের আক্রমণে পুলিশকে গুরুতর আহত হয়ে ট্রমা কেয়ারে ভর্তি হতে হয়েছে দিল্লিতে, অথবা কলকাতাতে যারা কালকে যে শক্তিকে আমরা রাস্তায় নামতে দেখেছি, এদের বিরুদ্ধে কি হবে? এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কি এরা আবার আন্দোলনে বসে পড়বে? আমার অভিজ্ঞতা বলে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল দেখার পর অয়ন, এদের পিছনে যে শক্তি টাকা দিয়ে এদেরকে নামিয়েছে, আমি আবারও বলছি, এই অরাজনৈতিক শক্তির আড়ালে লুকিয়ে থাকা ডিপ স্টেট, সাধারণ ছাত্রছাত্রীদের কথা বলছি না, তাদের দাবি ইতিমধ্যে মিটেছে, বাকিটুকুও মিটে যাবে। ক্ষতিপূরণের দাবি যদি বলো তাহলে সেটা আর্থিক কোনো বোঝাই নয় কেন্দ্র সরকারের পক্ষে, সেটাও নিশ্চিতভাবে মিটে যাবে। কিন্তু এই যে এফআইআর, সমাজ বিরোধী শক্তিকে, দুষ্কৃতীদের এবং দেশ বিরোধী শক্তি, পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ফেক ছবি ছড়ানো হয়েছে, এই শক্তিগুলোকে চিহ্নিত করে সরকার যখন ব্যবস্থা নিতে শুরু করবে, তখন কি চাইলেও অভিজিৎ দীপকেরা উঠে যেতে পারবে? তাদেরকে যারা টাকা পয়সা দিয়ে আন্দোলনে নামিয়েছিল, একটু যুক্ত করি, ষড়যন্ত্র প্রণয়নের জন্য তিনটে দাবির কথা বলছিল। সেই দাবির প্রথম দাবিটা টিক মার্ক দেওয়া আছে এক্স হ্যান্ডলে, ককরোচ ইজ ব্যাক, ককরোচ সিজেপি's ডিমান্ড রোস্টার হ্যাজ বিন আপডেটেড। এই যে এক্স হ্যান্ডেল, সেখানে একটা চতুর্থ দাবি তারা করছে। কি দাবি? প্রকাশ্যে অ্যাপোলজি, ক্ষমা চাইতে হবে র্যাফ এবং দিল্লি পুলিশ, সেটাও পেন্ডিং বলছে। এই প্রকাশ্য ক্ষমা চাওয়ার কোনো দাবি কি গতকাল ছিল? না। সৌরভ দাসের বাইট যদি আমরা প্লে করি গতকাল, দেখবে সেখানে এরকম কোনো দাবি নেই। আজকেও নেই। বৈঠক থেকে বেরিয়ে আসার পর যে তিনটে শর্তের কথা তারা বলেছিল, যে তিনটে শর্ত পূরণ হবে কি হবে না তার উপর নির্ভর করবে তারা কি করবে। যে শর্ত পূরণ কতটা হলো তার স্টক টেকিং এর জন্য আজকে বৈঠক, তিনটের জায়গায় সে বৈঠক বোধহয় 3:30 বা 4টেই শুরু হবে। সেখানে দেখো ইতিমধ্যেই 4 নম্বর একটা দাবি জুড়ে গেছে, জুড়ে যাবে অয়ন, জুড়ে যেতে বাধ্য। তার কারণ যে ডিপ স্টেটের টাকা, যে ভারত বিরোধী শক্তির টাকা এর পিছনে লুকিয়ে আছে, মানুষের, ছাত্রদের যথার্থ ক্ষোভকে, পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে তাকে নিজেদের স্বার্থ পূরণ করানোর জন্য, দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য এবার ক্রমশ ছাত্রদের স্বার্থ আর এই দেশবিরোধী শক্তির স্বার্থ আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি দেখতে পাবে খাড়াখাড়ি বিভাজন হওয়ার পর, ছাত্রদের দাবি পূরণ হয়ে যাওয়ার পর, কারা তখনও ছাত্রদের নাম করে রাস্তায় বসে আছে এবং সেই দাবিগুলোর সঙ্গে ছাত্রদের দাবি, নিট পরীক্ষার্থীদের দাবি, তাদের অভিভাবকদের দাবি, যারা আত্মহত্যা করেছে তাদের দাবির কোনো সম্পর্ক থাকবে না। প্রশ্ন এটাই, সরকার কি তাহলে বৃত্তটাকে আরো ছোট করে এনে একেবারে সমাজ বিরোধী দুষ্কৃতির বৃত্তটাকেই বাকি রাখবে তাদের অ্যাকশন নেওয়ার জন্য? আসলে তখনই বোঝা যাবে অনির্বাণ যে কেন আদতে এই ককরোচ জনতা পার্টির নামে কোনো আন্দোলন, কোনো পার্টি নয়, একটা আন্দোলন কেন গড়ে তোলা হয়েছিল। আজকে ধর্মেন্দ্র প্রধান শুধু ইস্তফা দিয়েছেন তা তো নয়, আজকে মোহন ভাগবত তিনি জেনজিদের নিয়ে বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? কেন্দ্রকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন দেখুন। पहले आज्ञा पालन का जमाना था, हम जब छोटे थे तो माताजी ने कहा, पिताजी ने कहा, नो आर्ग्यूमेंट। अभी ऐसा नहीं है, नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है, जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। अपने बच्चों की परवरिश पहले 12 साल तक अपने हाथ में रहती है। हम कुछ उनको बताएंगे कि नहीं, तो हम सीखेंगे कि नहीं, हमें जानकारी होगी कि नहीं। संस्कार जो होते हैं वो इस आत्मीयता में से, संवाद में से होते हैं, उदाहरण में से। আর আমাদের দেশ নেপাল নয়, আমাদের দেশ বাংলাদেশ নয়। জেনজিদের বিরাট ক্ষমতা, ঠিকই। আমি অনির্বাণের কাছে যাব, যেটা বলছিলাম, আমাদের দেশ বাংলাদেশ নয়, আমাদের দেশ নেপাল নয়। বৃহত্তর গণতন্ত্র দেশ, বিশ্বের মধ্যে বৃহত্তর গণতান্ত্রিক দেশে কখনো এটা সম্ভব এই বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করা, নেপালের মতো পরিস্থিতি তৈরি করা? তো সম্ভব নয় অয়ন, এবং সম্ভব নয় বলেই ডিপ স্টেট, ওরা অনেকগুলো রাজনৈতিক স্বার্থ জড়িত আছে, তাদের মতো করে তাদের দেশে কিছু তাদের বাধ্যবাধকতা আছে তাদের স্বার্থ পূরণের জন্য। ভারতকে ঘিরে বৃহত্তর ভারতের দীর্ঘকালীন রাজনৈতিক স্থিরতাকে আঘাত করবার জন্য দীর্ঘদিন এদেশে কোয়ালিশন পলিটিক্স নেই, সরকারের স্থায়িত্ব আছে, এবেলা ওবেলা সরকার নড়বড় করে না, একপাত্রিত 2 জন সাংসদ 3 জন সাংসদের হুমকিতে, এগুলো অনেকের মাথা ব্যথার কারণ। এবং এই দীর্ঘকালীন রাজনৈতিক সুস্থিতি ভারতের আর্থিক সুস্থিতি, অর্থনৈতিক প্রগতির একটা বড় জায়গা, যেখান থেকে ভারত 5 নম্বর থেকে 3 নম্বর অর্থনীতি হয়েছে, ভবিষ্যতে আরও এগোবে, 5 ট্রিলিয়ন ইকোনমি হবে। সেই সব জায়গা থেকে তাদের স্বার্থ পূরণের জায়গাতে আঘাত আছে। ঠিক সেই কারণেই তারা এই মডেলটা ভেবেছিল, কিন্তু এই মডেলটাকে ধ্বংস করে দিতে বা এই মডেলটাকে ব্যর্থ করে দিতে
প্রধানমন্ত্রী যে নিজের আউটরিচকে এই লেভেলে নিয়ে যাবেন সেটা বোধহয় তারা কল্পনা করতে পারেনি। এরকম একটা আবহে ইতিমধ্যেই আমার ধারণা ইতিমধ্যেই আমার ধারণা, যদি আমরা সোশ্যাল মিডিয়ার প্যাটার্ন কিছু ফলো করতে পেরে থাকি, প্রধানমন্ত্রীর ভিডিও পোস্টের পরে 1 মিলিয়ন ফলোয়ার বেড়ে যাওয়া ঠিক স্পষ্ট করে দিয়েছে, এবং আজকের এই পদক্ষেপগুলোর পর আরও স্পষ্ট করে দেবে ছাত্রদের স্বার্থ কোথায় আলাদা এবং ছাত্রদের স্বার্থকে কাজে লাগিয়ে বিদেশি শক্তি বা ডিপ স্টেটের ষড়যন্ত্রের স্বার্থ সেটা কোথায় আলাদা। এবং এই দুটোকে আলাদা করতে পারলে, যেটা আমি বলছিলাম, মাঠটাকে বৃত্তটাকে ছোট করে আনতে পারলেই সরকারের পরবর্তী কাজটা অনেক সহজ হয়ে যাবে। ইস্তফা দিলেন। আমি অনির্বাণ, তোমার সঙ্গে আমি কথা বলবো একটু, জাস্ট আসছি আমি, কারণ নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, এই মুহূর্তের সব থেকে বড় খবর এটাই, মোদির রাজধর্ম, ধর্মেন্দ্রের ইস্তফা। এর আগে এনটিএ তার 47 জন অফিসারকে একেবারে বরখাস্ত করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন হবে। তারা জেলেও যেতে পারেন, শ্রীঘরেও যেতে পারেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। এর আগে সচিব পর্যায়ে, হ্যাঁ অনির্বাণ। অয়ন, এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের ইনপুট এডিটর কমলিকা সেনগুপ্ত রয়েছে। আমি কমলিকার কাছে খুব জরুরি কিছু ব্রেকিং ইনফরমেশন রয়েছে। কমলিকা প্লিজ। দেখো, সবচেয়ে বড় ইনফরমেশন হচ্ছে সোনাম ওয়াংচু তিনি টুইট করেছেন এবং তিনি লিখেছেন যে ইটস আ ভিক্টরি ফর ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের জয়। এই সোনাম ওয়াংচু, যে আমরা জানি যে যিনি এই গোটা বিষয়টা যিনি অনশন করেছেন, 26 দিন অনশন করেছেন, এবং লিখেছেন যে স্ট্রেট ফ্রম দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তা থেকে উঠে আসা এই যে মুভমেন্ট তাদের, এবং সেখানে সেই মুভমেন্ট নিয়ে লিখেছে গণতন্ত্রের জয়, ইটস আ ভিক্টরি of peace, patience, perseverance. Congratulations, CJP, Gen Z of the nation, and thank you all citizens for shedding fear and rising up every corner of the nation, from accountability now to reforms. অর্থাৎ একটা জিনিস কিন্তু স্পষ্ট অনির্বাণ, যে সোনাম ওয়াংচু যেভাবে তিনি মুভমেন্ট করেছেন সেটা সফল তিনি মনে করছেন, তাই তিনি গণতন্ত্রের জয় বলছেন। এবার দেখতে হবে যেটা, যে অর্থাৎ যারা এই একটা পরিস্থিতির মধ্যে, যারা এই এতদিন যে বাদল অধিবেশন যা প্রায় চলতে দিল না, তারা কি বলছে। যে এখানে কমলিকা, তোমার কাছে একটা প্রশ্ন। একটা সোনাম ওয়াংচুকের এই যে বক্তব্য, সেখান থেকে আমি দুটো শব্দকে তুলছি। একটা হচ্ছে জয়, আরেকটা হচ্ছে তিনি বলছেন যে আন্দোলনের সময় শেষ, রিফর্মের সময় শুরু। রিফর্ম আর রিভল্ট দুটো তো একসঙ্গে চলে না। রিভল্ট শেষ হলে রিফর্ম শুরু হয়, আর জয়ের পরে তো বোধহয় আর কোনো দাবি থাকতে পারে না। অবশ্যই সোনাম ওয়াংচুক মেনে নিলেন সরকার সব দাবি পূরণ করে দিয়েছে। সোনাম ওয়াংচুর যে টুইট, সেই টুইট থেকে সেটাই, তার যে এক্স হ্যান্ডেলের যে পোস্ট, সেটা থেকে কিন্তু সেটা খুব স্পষ্ট মনে হচ্ছে। কিন্তু ককরোচ পার্টির যদি তুমি টুইটার, মানে আমরা এক্স হ্যান্ডেল দেখি, সেখানে কিন্তু তারা এখন চাইছে যে দিল্লি পুলিশ, র্যাব তাদের কাছে ক্ষমা চাক, যা হয় আর কি, সেই জিনিসগুলো তারা সামনে রাখছে। কিন্তু এই সব কিছুর মধ্যে আমরা এই জিনিসটা খুব দেখার মতো হবে, যারা রাজনৈতিক বিশ্লেষণ এবং আমরা যারা ফলো করি রাজনীতি, এই যে যারা পালে হাওয়া পেয়ে হঠাৎ করে এটা বাদল অধিবেশন এতদিন চলতে দিল না, এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও হঠাৎ পৌঁছবেন সিজেপি, একটা ব্যাপার আর কি, তাদের কি অবস্থা দাঁড়াচ্ছে? সোজা কথায় কমলিকা যেটা বলতে চাইছে অয়ন, আরশোলার ডানার উপরে তো অনেকে বসেছিলেন, সোনাম ওয়াংচুক আলাদা ছিলেন। আরশোলার ডানায় বসে থাকা রাহুল গান্ধী, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, এরা এখন কি করবে? এখনো পর্যন্ত ওই ডানাতেই চড়ে থাকবে। মল্লিকার্জুন খাড়গে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদি ক্ষমা চান যুব সমাজের কাছে, এই দাবিও রেখেছেন। বুঝতে পারছো? অর্থাৎ অয়ন, আমি যেটা বলছিলাম কমলিকা, মল্লিকার্জুন খাড়গে একটু আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এবং তিনি বলেছেন, কংগ্রেস সভাপতি, তিনি বলেছেন মোদি ক্ষমা চান যুব সমাজের কাছে। অর্থাৎ সিজেপি চাইছে পুলিশ ক্ষমা চাক, র্যাব ক্ষমা চাক, আর রাহুল গান্ধীর দল চাইছে নরেন্দ্র মোদী ক্ষমা চান। অর্থাৎ আমি বলছিলাম না, দাবি কমবে না বাড়বে, তার কারণ পিছন থেকে যে শক্তির খেলা আছে, তারা চায় না এই আন্দোলন বন্ধ হোক। যদিও আন্দোলনটা শুরু হয়েছে ছাত্রদের নামে, এবং ছাত্রদের যা যা দাবি দাওয়া থাকতে পারে সেটা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে, আর তার সামান্য কিছু বাকি আছে, যে কোনো মুহূর্তে পূরণ হয়ে যাবে বাকিটা। এবং সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি, অর্থাৎ এই যে বাদল অধিবেশনের যে সোমবার থেকে শুরু হবে, সেখানে যে বিরোধীরা তারা কি করবে, তারা আবার আলোচনা চাইবে। কি নিয়ে আলোচনা নাকি নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দাবি তুলবে, সেরকমই কিছু একটা তারা সামনে আনবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন, তিনি গিয়ে কি করবেন, এটা তো একটা খুব বড়, সবাই বলছে খুব ভালো হয়েছে। এবং আরো একটা জিনিস, যে লড়াই, অর্থাৎ এটা কেন করলো, আরেকবার বিএল সন্তোষের যে এক্স হ্যান্ডেলে পোস্ট, সেটা আমাদের বলতেই হবে। অর্থাৎ সমাজের যে পরিস্থিতি, বাচ্চাদের যে পরিস্থিতি, তারা যেন এগোতে পারে, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত। কিন্তু এই যে যারা বিরোধীরা, তারা কি বলবে, তারা কিন্তু
এই জয়ের মধ্যে ওই যে পাখায় উঠে গেছে, পাখায় উঠে তারা বলছে এটা আমার জয়, এটা তো ওদের জয়, কিন্তু এটা আমাদের জয় এবং আমরা আরো করতে চাই, আরো তাদের যে ডিমান্ড সেই ডিমান্ড উত্তরোত্তর বাড়তে থাকবে। এখানেই কিন্তু সেই বিদেশি শক্তি, এখানেই কিন্তু এর কোথায় শেষ এবং কারা আমার একটা প্রশ্ন, সোনাম ওয়াংচুক যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি অনশন ভেঙেছেন, প্রত্যাহার করেছেন, তারপরে তিনি জয় বলছেন, গণতন্ত্রের জয় বলছেন, জেন জিদের কনগ্রাটস করছেন, এটা সমাপতনের ইঙ্গিত দিয়ে দিলেন। এরপরে সোনাম ওয়াংচুক কি আর থাকতে পারবেন এদের সঙ্গে? সোনাম ওয়াংচুক যে এদের সঙ্গে আর থাকছেন না সেটা তো প্রমাণিত। তার কারণ তিনি দুটো কথা ব্যবহার করেছেন, যেটা বলছিলাম অয়ন, কমলিকাকেও বলছিলাম, জয় শব্দটা ব্যবহার করেছেন। জয় তখনই হয় যখন সব দাবি পূরণ হয়ে যায়, আন্দোলনের জয়। আমার সব দাবি পূরণ হয়ে গেছে তিনি মনে করছেন, এবং তিনি বলছেন নাও ইটস টাইম অফ রিফর্মস, অর্থাৎ এরপরে সরকারের ব্যবস্থা নেওয়ার, সরকারের এই ব্যবস্থাকে সংস্কার করার পালা, সেটা সরকার করবে। যিনি সরকারের ভিতরে নেই তিনি তো রিফর্ম করতে পারবেন না, এবং সরকার যে সে রিফর্ম শুরু করে দিয়েছে, আমরা গত রাতে সেটা টের পেয়েছি। একদিনে 47 জনের চাকরি গেছে এনটিএ থেকে, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস হবে, সেটাও সরকার বলে দিয়েছে। অর্থাৎ সংস্কারের পথে ইতিমধ্যে সরকার নেমে পড়েছে। একদম সংস্কারের পথে ইতিমধ্যেই সরকার নেমে পড়েছে। আজকে মোদির রাজধর্মে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, অনেক, যেটা অনির্বাণ বলছিল, এরকম ধরনের অনেক প্রাচীর টপকাতে হয়েছে মোদিকে, এবং সেই নরেন্দ্র মোদি হস্তক্ষেপেই আজকে প্রধান দাবি পূরণ হলো এই পড়ুয়াদের। সরাসরি চলে যাব দিল্লিতে। ধর্মেন্দ্র প্রধানের বাড়ির সামনে মৈত্রেয়ী রয়েছেন। জানা যাচ্ছে জেপি নাড্ডা নাকি ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করে কিছুক্ষণ আগে বেরিয়েছেন, তারপরেই কি ইস্তফা? দেখো, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ আজকে জেপি নাড্ডা ধর্মেন্দ্র প্রধানের এই যে বাসভবন রয়েছে তার আমি ছবি একবার দেখাবো। ধর্মেন্দ্র প্রধানের বাসভবন, এই বাসভবনে তিনি আসেন এবং সেখানে বেশ কিছুক্ষণ ভেতরে ছিলেন জেপি নাড্ডা, এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এইখানে বসেই জেপি নাড্ডার সঙ্গে বিস্তারিত আলোচনা হয় ধর্মেন্দ্র প্রধানের। তিনি এর আগেও কয়েকবার, যখন এই আন্দোলন চলছিল, সেই আন্দোলন চলাকালীন তিনি কয়েকবার পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু সেই সময় সরকার তার পদত্যাগ গ্রহণ করেনি। কিন্তু আজকে জেপি নাড্ডার সঙ্গে বিস্তারিত কথা হওয়ার পর এবং তারপরেই ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দেন, এবং তার ইস্তফাপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন তার ইস্তফাপত্র, এবং সেখানে বিস্তারিতভাবে যে যুব সমাজ রয়েছে, যুব সমাজের উদ্দেশ্যে তার বার্তা দিয়ে তারপরে তিনি তার ইস্তফাপত্র প্রকাশ করেন। ওকে, আবার সরাসরি নিউজ রুমে চলে যাব আরো একবার। এই জেপি নাড্ডার সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের যে বৈঠক, তার আগে জেপি নাড্ডা জিতেন্দ্র সিংকে দূত হিসেবে নিয়োগ করা, জানা যাচ্ছে মোদি এই টিমটা গড়ে দিয়েছেন। অনির্বাণ, এটা কতটা মোদির মাস্টার স্ট্রোক ছিল এই মুহূর্তে? নিশ্চিতভাবে মাস্টার স্ট্রোক করেন। আমি বলছিলাম না, একদিকে জেনজির সঙ্গে কমিউনিকেট করতে শুরু করা, তাদের ভাষায়, তাদের মাধ্যমে, তাদের ধরনে, অন্যদিকে ছাত্রদের দাবিটা, মানে এইরকম একটা আন্দোলন যখন রূপ নেয়, আমি তোমাকে একটু পিছন ফিরে মনে করিয়ে দিচ্ছি অয়ন, সিঙ্গুরে কিন্তু সত্যি সত্যি পুলিশের লাঠি চালনায়, পুলিশের কাঁদানে গ্যাস ছোড়ায়, গুলি চালনাতে মানুষের ক্ষোভ ছিল, কৃষকদের ক্ষোভ ছিল, কিন্তু কোনটা কতটুকু কৃষকদের ক্ষোভ, আর সেই ক্ষোভকে কাজে লাগিয়ে কোনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলনের পুঁজি, সেটাকে কিন্তু ভাগ করে ব্যবস্থা নিতে পারেনি, সেই পথে হাঁটতে পারেনি বামফ্রন্ট সরকার। ফলে সিঙ্গুর আন্দোলনে কৃষকদের ক্ষোভ কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, কিন্তু কৃষকরা আজ কংক্রিটের জমি নিয়ে বসে কাঁদছেন। ওখানে সর্ষে ফুল ফুটতে পারে কিন্তু ধান ফলে না, তুমিও জানো। সর্ষের বীজ ছড়ানো হলো, ওখান থেকে একদানা সর্ষে পাওয়া গেছে বলে এখনো পর্যন্ত শুনতে পাইনি। ঠিক এখানেই নরেন্দ্র মোদীর মুন্সিয়ানা, তিনি ছাত্রদের আন্দোলন আর সেই আন্দোলনে ভর করে সিজেপি, ককরোচ বা তার পিছনে থাকা বিদেশি শক্তির হাত ইত্যাদি ইত্যাদি, এদের যে ষড়যন্ত্রের জাল, দুটোকে আলাদা করতে পেরেছিলেন। এবং সেখানেই সম্ভবত প্রধানমন্ত্রীর ক্ষোভ, কেন ছাত্রদের আন্দোলনটাকে বুঝে, ছাত্রদের সমস্যাটাকে বুঝে আরও আগে ছাত্রদের সঙ্গে সহানুভূতিশীল হয়ে কথা বলা হলো না, যাতে অতি দ্রুত ছাত্রদের দাবিগুলো পূরণ করে তাদের থেকে তাদেরকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ গড়তে চাওয়া বা চরিতার্থ করতে চাওয়া রাজনীতিওয়ালাদের, আন্দোলনজীবীদের দ্রুত আলাদা করে দেওয়া যায় অয়ন। এবং সেই কারণেই তিনি কিন্তু জেপি নাড্ডাকে পাঠান, তিনি জিতেন্দ্র সিংকে পাঠান,
রাহুল গান্ধী যখন তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থানে বসেন, তখন প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংকে পাঠান। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী আসা মানে কিন্তু প্রধানমন্ত্রীর দফতরটাই আসে। অর্থাৎ প্রধানমন্ত্রী বারে বারে এই প্রমাণটা রাখতে রাখতে এগিয়েছেন তিনি সবার সঙ্গে সব রকম ভাবে কথা বলতে আগ্রহী, তিনি ডায়ালগে বিশ্বাসী। পার্লামেন্টের ভিতরে বারবার প্রস্তাব পেশ হয়েছে বিরোধীদের কাছে, আপনারা আসুন আমরা আলোচনায় প্রস্তুত, নিট নিয়ে আলোচনায় প্রস্তুত। তখন তারা বারবার বলেছেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আগে তারপর আলোচনা। এবার সোমবার রাহুল গান্ধী কি বলেন জানি না, হয়তো বলবেন নরেন্দ্র মোদীর ক্ষমা চাইবেন আগে তারপরে আলোচনা। কিন্তু এভাবে ক্রমশ নরেন্দ্র মোদী যেটা করতে পারছেন, তার সরকার যেটা করতে পারছে, সাধারণ মানুষের সামনে বেআব্রু করে দিতে পারছেন বিরোধীরা সত্যিই কতটা আলোচনা চান, সত্যিই কতটা ঘটে যাওয়া দুর্নীতির বিহিত চান, ছাত্রদের পাশে থাকতে চান, আর সত্যিই কতটা এই সব কিছুকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক পুনরুত্থানের স্বপ্ন দেখছেন, যারা একের পর এক নির্বাচনে পরাজিত হয়েছেন। সামনের উত্তরপ্রদেশ নির্বাচনের আগে যারা এই আন্দোলনটাকে পুঁজি করে যে কোনোভাবে হোক রাজনীতির ট্র্যাকে ফিরতে চাইছেন। অয়ন, একেবারেই রাজনৈতিক ট্র্যাকে ফিরতে চাইছেন, শুধু না লোকসভা রাজ্যসভায় কোন রকম যাতে সরকার বিল আনতে না পারে তারও বোধহয় চেষ্টা করে যাচ্ছে, কারণ মুলতুবির পর মুলতুবি হয়ে যাচ্ছে বিরোধীদের হইহট্টগোলে। No single leader, no dictator, no force can stop the will of the Indian people. Today this has been proved by our students, by our young people. And they have stood there regardless everywhere, not just in Delhi, across India. They have not cared about any political party, anybody who is trying to make politics out of it, anything. They have not cared. They have stood for what they believed was right. They have fought for what they believed was right. And this is their victory. I give them my compliments. We in the Congress party have tried our best to support them in the strongest way possible. Rahul Gandhi ji has been talking about this issue of paper leaks and exams for a long time. For a long time. I think it's been over 2 or 3 years that he has been raising this issue. So I think that I want to compliment him as well, because he has raised this issue and he has got the rest of us in the party, the NSUI, the Youth Congress, to not only support the students but to create a movement all across the country for the rights of students, for the reform of our education system. So now I think this is the beginning. But I'm really, really happy. I got a little bit emotional when I heard this news, because many times in these last 10 or 12 years, I've thought to myself, when are our young people going to wake up? Look what is being done to our country. RSS is filling the entire educational system. Every post, every vice chancellor, the ideology of our forefathers has been broken down. Force is being used against young people, against anybody who raises their voice and protest. So today I'm a very happy person, because the youth of our country has spoken and nobody can ever dare to silence their voice. দল কারা রাজনৈতিক দলের আন্দোলন সেই সব তিনি বলছেন না, দাবি করলেন শুধু পড়ুয়া ছাত্র যুব তাদের জয় বলছেন। আমি অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, আবার বলছি, এই যে গতকাল সাংবাদিক নিগ্রহ কলকাতায়, সেখানে দেখা গেল সিপিআইএম এর নেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন মন্তব্য, ভিন্ন সুর। এখানেও তো তাই। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের যে এক্স-হ্যান্ডেল আর প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমার তো মল্লিকার্জুন খাড়গের জন্য একটু চিন্তাই হচ্ছে অয়ন। গান্ধী পরিবারের মন বুঝতে না পারলে কংগ্রেস পলিটিক্সে টিকে থাকা খুব মুশকিল। ঠিক, যদি না গান্ধী পরিবারই তাকে এমন পরামর্শ দিয়ে থাকে আলাদা আলাদা লাইনে টুইট করার, ফলে প্রিয়াঙ্কা গান্ধী যা বলছেন সেই লাইনে আলাদা। কমলিকা, এই মুহূর্তে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। গীতাঞ্জলি আমরা দেখেছি কিছুক্ষণ আগে, সোনাম ওয়াংচুক তিনি বলেছেন যে এটা ডেমোক্রেসির জয়, এবং একটু লেভেলটা গীতাঞ্জলি আঙ্গ একদম স্পষ্টভাবে নেটওয়ার্ক 18 কে সরাসরি জানিয়েছেন যে এই যে গোটা বিষয়টা, এটা কিন্তু কোনো রাজনৈতিক পার্টি যেন এটার ক্রেডিট না নেয়। ভীষণ ইম্পর্টেন্ট। আমি কমলিকা বলো, তুমি আরেকবার অয়ন এবং অয়নের মাধ্যমে আমাদের দর্শকদের জানো কি বলেছেন গীতাঞ্জলি আঙ্গ, সোনাম ওয়াংচুক স্ত্রী। দেখো, নেটওয়ার্ক 18 কে গীতাঞ্জলি আঙ্গ তিনি বলেছেন যে দিস মুভমেন্ট ইজ বিয়ন্ড পলিটিক্যাল পার্টিজ এন্ড ইট ইজ দ্য অপরচুনিটি টু লুক ইনটু দ্য ম্যাটার সিরিয়াসলি। অর্থাৎ এই যে গোটা বিষয়টা, এই যে জয় হলো, এই যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিল, তারা মনে করছে যে জয় হলো, এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক নেতাদের কোনো কৃতিত্ব নেই। এই যে এখন যারা একের পর এক যে বাইট দিতে শুরু করেছে, তাদের কিন্তু কোনো কৃতিত্ব নেই। প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, যারা এই একদম
এটা এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অনির্বাণ, যে একদিকে সোনাম ওয়াংচুক, একটু তোমাকে সঙ্গে রাখবো, কেজরিওয়ালেরও বাইট পাচ্ছি আমরা, শুনিনি কি বলছেন অরবিন্দ কেজরিওয়াল এই প্রসঙ্গেই বাইট। हमारे देश के युवाओं को, जेनजी को बहुत बधाई। बहुत खुशी की बात है, आप लोगों का संघर्ष रंग लाया। धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है, जनता सरकारों के सामने चिल्लाती रहती थी, गिड़गिड़ाती रहती थी। हर चीज के लिए हम सरकार को हाथ जोड़ते रहते थे, पैर पकड़ते, सरकारें कभी सुनती नहीं थी। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। ये बहुत बड़ी जीत है, पूरे जनतंत्र की जीत है, डेमोक्रेसी की जीत है। और सरकार को भी अब समझ लेना चाहिए कि आपको जनता की सुननी पड़ेगी। ये डेमोक्रेसी है, डेमोक्रेसी इज बाय द पीपल, ऑफ द पीपल, फॉर द पीपल। मैं उम्मीद करता हूं कि सरकार नीट के सिस्टम को ठीक करेगी ताकि अगली साल अब से पेपर लीक होना बंद हो जाए इस देश के अंदर। अब हमारे बच्चों को आत्महत्या ना करनी पड़े। দেখো অয়ন, অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য শুনছিলাম আমরা। আমি তোমাকে আবারও ওই থিন লাইনটা মনে করিয়ে দিচ্ছি। সিঙ্গুর আন্দোলনের জয়ের পর, সিঙ্গুরে প্রথমবার যখন গেছিলেন সেই বারটা বাদ দিচ্ছি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দিন মেধা পাটকর, অনুরাধা তালওয়ার, সমীর পুততুণ্ডেদের সঙ্গে নিয়ে গিয়েছেন? ঠিক। আর একবারের জন্য দেখেছো তাদের ছবি? ঠিক। সিঙ্গুরের জয় মমতার জয় হয়ে গিয়েছিল, কিন্তু কি অরবিন্দ কেজরিওয়াল, কি প্রিয়াঙ্কা গান্ধী নিজে, কি এই ককরোচ জনতা পার্টি, কি সোনাম ওয়াংচুক, এমনকি তার স্ত্রী, তারা কেউ কিন্তু মানতে রাজি নন এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তির জয়, বা যে রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে ছিল তাদেরও জয়, তাদেরকে সামান্যতম ধন্যবাদটুকু তারা দিচ্ছেন না। অর্থাৎ রাজনীতির নেতাদেরকে তারা দূরে রাখতে চাইছেন। অর্থাৎ তারা এটা স্পষ্ট করে দিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলরা নিজের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য এই আন্দোলনে এসেছিল সমবেদনা জানাতে বা সহমর্মিতা জানাতে। এর সঙ্গে ছাত্রদের আন্দোলন এবং সেই আন্দোলনের দাবি পূরণের কোনো সম্পর্ক নেই। গোটাটাই ছাত্র এবং সরকারের বিষয়, মাঝে আর কাউকে তারা রাখতে চাইছেন না, রাখতে দিচ্ছেন না। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন অয়ন আসছে, এখানেই কমলিকা প্রশ্ন আসছে যে তাহলে এই আন্দোলনে এত সমবেদনা জানিয়ে, এই আরশোলার পাখায় ভর করে শেষমেশ আমাদের এই রাজনীতিকদের, এই রাহুল গান্ধী, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অখিলেশ যাদবদের, এই উদ্ধব ঠাকরেদের আদৌ কোনো লাভ হলো? দেখো, এটা একটা খুব ছোটবেলায় আমাদের নাটক ঠাটক যে হতো পুজোর পরটা, তাতে মনে হয় যে আমার একটা কাটা সৈনিকের পাঠ কেউ দে, হতো না, যার কোনো ডায়লগ নেই, অথচ সে বাড়িতে গিয়ে বলবে যে আমি কিন্তু বিরাট একটা নাটক করেছি, আমি একটা কাটা সৈনিক পড়েছিল, যার কোনো ডায়লগ নেই তার। অর্থাৎ আজকে এই জিনিসটা দেখে, কারণ মুভমেন্টটা কার? মুভমেন্টটা জেনজির। মুভমেন্টটা কার? মুভমেন্টের জন্য 26 দিন অনশন কে করলেন? সোনাম ওয়াংচুক। এই যে হঠাৎ করে আগের সপ্তাহ থেকে দেখা গেলেন রাহুল গান্ধী, যিনি বেশিরভাগ সময় বাইরে থাকেন, এবং হঠাৎ একটা আন্দোলন শুরু করেই পরের দিন তিনি চলে যান ইউকেতে বা কানাডায় বা কোনো জায়গায়, তারা হ্যাঁ বা লোকেশনে, তাদের যে হঠাৎ দেখা গেল যে তারা ফিরে এলো এবং সেটার সঙ্গে একটা ইন্ডি জোটের একটা খুব তাদের একটা ইউনিটি দেখানোর চেষ্টা করলো। এবার তাদের কিন্তু এতে কোনো কৃতিত্ব নেই, এটা খুব স্পষ্ট। তাদের কি কৃতিত্ব? তাদের কৃতিত্ব হচ্ছে তারাও একটা পাঠ পেয়েছে, ওই কাটা সৈনিকের পাঠটা। ইন্টারেস্টিং কথা অয়নকে মনে করে দেবো। অয়ন, তুমি সমাজবাদী পার্টির ছাত্র সংগঠনের নাম জানো? প্লিজ ভেবো না কুইজ করছি, জানো কি? না, মনে পড়বে না, গুগল করতে হবে। অখিলেশ যাদব এই আন্দোলনে কোন সূত্রে এসেছিলেন? একটাই সূত্র অয়ন, আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভার ভোট। একদম। এখানে অনির্বাণ, জেনজিরাও কিন্তু খুব ভালো করে বোঝেন যে কারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, কারা আসলে তাদের সমর্থনে আন্দোলনে আসতে চাইছেন। এই সোনাম ওয়াংচুকের স্ত্রী যে বক্তব্য রেখেছেন, তারপরে পরিষ্কার যে এই আন্দোলনের ইতি হয়ে গেছে। একেবারেই তারপরে স্পষ্ট অয়ন এটা যে এই আন্দোলনের ইতি হয়ে গেছে। আমি আরেকবার অয়ন আমার পিসিআর এর সহকর্মীদেরকে অনুরোধ করব, গতকাল বৈঠক থেকে বেরোনোর পর, যে বৈঠকটা হয়তো যে কোনো সময় আবার শুরু হবে, 24 ঘন্টার টাইম ছিল, দাবিগুলো শর্তগুলো পূরণের শর্ত ছিল, সেই বৈঠক থেকে বেরিয়ে শেষ যে 3টে দাবি সৌরভ দাস এই ককরোচ জনতা পার্টির মুখপাত্র হিসেবে সামনে রেখেছিলেন সংবাদ মাধ্যমের সামনে, কি তাদের দাবি তারা সরকারের কাছে পেশ করে এসেছেন। একবার শুনে নি, রিহার্স করে নি, তারপর দেখি কিছুক্ষণ পরে সরকারের কাছে আজকে তাদের দাবি পেশ করা দাবিগুলো এক থাকে না, আলাদা হয়ে যায় কালকের দাবিগুলো। हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स। नंबर 1, धर्मेंद्र प्रधान इस्तीफा दो। तो नंबर 1 डिमांड जो नॉन नेगोशिएबल है कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार, नॉन नेगोशिएबल।
नंबर 2, 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए। नंबर 3, जितने हमारे भाई बहन यहाँ पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रुटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ, वो सारे एफआईआर विड्रॉ किए जाए एंड सरकार एक सॉवरेन गारंटी दे हमें लिखित में कि फ्यूचर में भी किसी को टारगेट नहीं किया जाएगा। दूसरे और तीसरे डिमांड से कॉम्पेंसेशन एंड एफआईआर का विड्रॉल और सॉवरेन गारंटी की ऐसा फ्यूचर में भी एफआईआर फाइल ना हो, उस पे सरकार ने पॉजिटिव साइन दिखाया। सरकार ने बोला कि इन प्रिंसिपल हम लोग मान रहे हैं आपकी ये 2 डिमांड्स। এই আপনাদের জানাই ককরোচ জনতা পার্টি তাদের প্রতিনিধিরা জেপি নাড্ডা জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করতে যন্তর মন্তর থেকে রওনা দিলেন। এই বৈঠক আসলে সরকার পক্ষ অনেকটাই এগিয়ে আছে বলেই অনেকে মনে করছেন। যে বৈঠকটা আজকে হবে আর 2টো ডিমান্ড, 3টে ডিমান্ডের কথা গতকালও বলেছেন, আজকেও ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পরে সেই 3টে দাবির কথাও বলেছেন। অভিজিৎ দীপকে বলেছেন, সৌরভও বলেছেন।